কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই এপিসোডটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি নাহিদ, ইউএসএ বাংলাদেশি লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি এপিসোড। কেমন লাগলো জানাবেন। আজ এখানে রবিবার, ছুটির দিন এবং সপ্তাহের শেষ দিন, তাই অনেকগুলো কাজই লিস্ট করে রেখেছি আজকে করব বলে। ফাইনালি এখানে অনেক গরম পড়েছে, একদম বাংলাদেশ ইন্ডিয়ার মতো টেম্পারেচার। আজকে এখানে টেম্পারেচার 87 ডিগ্রি ফারেনহাইট। তো আমি এখানে এই ওয়াটার ফাউন্টেনটাকে পানি দিয়ে ভরে দিলাম মিকি আর মিনির জন্য। আর এই যে দেখেন, মিনি চলে আসছে পানি খাওয়ার জন্য। গরমে আমরা যেমন হাঁসফাঁস করি, পশু পাখিরাও তেমন কষ্ট পায়, তাই আমি চেষ্টা করি ওদের পানিটা মাঝে মাঝে বদলে দিতে এবং একটু হালকা ঠান্ডা পানি দিতে, আর চেষ্টা করি ওদেরকে একটু ঠান্ডা জায়গায় রাখতে। চলুন এবার আপনাদেরকে নিয়ে একটু বাগান থেকে ঘুরে আসি। শুধু ছুটির দিন বলে না, সপ্তাহের অন্যান্য দিনগুলোতেও বেশিরভাগ সময়ই আমার বাগানে থাকতেই বেশি ভালো লাগে। বেশ কিছু ফলের গাছ, ফুলের গাছ আর সবজি লাগিয়েছি। এই যে শিম গাছটা, এইটা ওই যে আমার টুনি খরগোশটা, ওইটা এসে ওর কচি পাতাগুলো খেয়ে ফেলেছে। আমি খুবই ভয়ে আছি কখন না এসে আমার লাউ গাছ, শসা গাছ, কুমড়া গাছগুলো খেয়ে ফেলে। এটা হচ্ছে আপেল গাছ। এই যে 6টা ডাল, এখানে নাকি 6 রকমের আপেল ধরবে। আর এই যে এখানে কিছু মূলা গাছ রেখে দিয়েছিলাম। চলুন এগুলোকে উঠিয়ে নিই আজকে রান্না করার জন্য। বাগান থেকে ফিরে চলে এলাম ব্রেকফাস্ট তৈরি করতে। এই যে রাইসের মতো দেখতে, এটাকে বলে ওরজো। এটাকে আমি বেশ ভালোভাবে সিদ্ধ করে নেব। খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার পর দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর বেশ কিছু চিনি। তারপর দিলাম নর্মাল দুধের সাথে এভাপোরেটেড মিল্ক। তারপর দিলাম আমি কনডেন্স মিল্ক। ওরজো দেখতে রাইসের মতো হলেও এটা আসলে এক ধরনের পাস্তা। আচ্ছা, এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু স্যাফরন। তো যেটা বলছিলাম, এই দেশে ওরজোকে তো পাস্তা হিসেবে খাই, এছাড়াও এই খাবারটিকে অনেকে স্যুপ হিসেবে অথবা সিদ্ধ করে সালাদে ব্যবহার করে থাকে। আর আপনারা তো জানেন, আমি এদেশের বিভিন্ন খাবার বিভিন্নভাবে ট্রাই করে দেখি যে এই খাবারগুলোর স্বাদ আমাদের দেশের কোনো খাবারের স্বাদের সাথে মিলে যায় কিনা। জানেন, এটাকে যখন আমি প্রথম দেখি তখন আমার মনে হয়েছিল এটা সেই হাতে বানানো সিমাই পিঠা, যেটাকে অনেকে বলে চুই পিঠা, আবার অনেক জায়গায় এটাকে মনে হয় বলে জামাই পিঠা। তো আমি প্রথম যখন এটাকে এভাবে রান্না করি, স্বপ্নর বাবা খেয়ে বলে, ও এটা তো সেই জামাই পিঠা। আমার মা বাংলাদেশে থাকতে এই পিঠাটা প্রায় করত এবং স্বপ্নর বাবা খেতে খুবই পছন্দ করত। যারা ইউরোপ বা আমেরিকাতে আছেন তারা হয়তো এই পাস্তাটিকে এভাবে মিষ্টি দিয়ে রান্না করে খেয়ে দেখেছেন। আর যদি কেউ না খেয়ে থাকেন তাহলে এভাবে বানিয়ে খাবেন, তাহলে সেই রোজার ঈদের সময় হাতে বানানো সিমাইয়ের যে স্বাদ, সেই স্বাদের অনেকটা কাছাকাছি স্বাদ পাবেন। আমাদের ব্রেকফাস্টের জন্য সিমাই পিঠা, পরেটা আর ডিম ভাজি করে নিলাম। এখন আমি চা করে নিলাম, ব্রেকফাস্টটা করে নেব, তারপর যাব একটু শপিংয়ে। খুব দরকারি কিছু জিনিস কিনতে হবে আজকে। বিশেষ করে রান্নার জন্য যে তেলটা ব্যবহার করি, সেই তেল রাখার জন্য একটা ছোট বোতল বা জার কিনতে হবে। আগে যেটা কিনে এনেছিলাম সেটা দিয়ে তেল পড়ে যায়। আসলে এই দেশের তেলের জারগুলো অনেকটা ফ্যান্সি হয়, কারণ এরা তো আমাদের মতো এত বেশি তেল ইউজ করে না খাবারে। চলুন এবার বের হয়ে পড়ি শপিং মলের উদ্দেশ্যে। এই স্টোরটিতে নিত্য প্রয়োজনীয় প্রায় সব জিনিসই পাওয়া যায়। এই যে এখানে দেখেন তেল রাখার জন্য বিভিন্ন ধরনের জার, কিন্তু ওই যে আগেই বলেছি এই জারগুলো একদমই ফ্যান্সি এবং হেভি ডিউটির জন্য না, কারণ এদেশে মানুষেরা খুবই স্বাস্থ্য সচেতন।
আর খাবারে তেলের ব্যবহার খুব একটা করেন না। এই জারগুলো এনারা অলিভ অয়েল, অ্যাভোকাডো অয়েল এই জাতীয় অয়েলের জন্য ব্যবহার করে থাকেন, যেগুলো তারা মোস্টলি সালাদে অথবা স্যামন ফিশ বা এই ধরনের ফিশগুলো ফ্রাই অথবা মিট কুক করার জন্য ব্যবহার করে থাকে। এই ননস্টিকের সিরামিক প্যানটা দেখে বেশ পছন্দ হলো, তাই এটাকেই নিয়েই নিলাম। আর এখান থেকে কিনলাম নিউট্রোজিনার কিছু প্রোডাক্ট, যেটা বাসায় গিয়ে দেখাবো আপনাদেরকে। শপিং করতে আমি ভীষণ ভালোবাসি। কিছু না কিনলেও এরকম সাজানো গোছানো দোকানগুলোতে ঘুরে ঘুরে জিনিসগুলো দেখতে কার না ভালো লাগে বলেন। কিন্তু বাসায় তো এখন ফিরতে হবে, তো চলুন বাসায় ফেরা যাক। আমরা বাসায় ফিরে এলাম। এখন রান্নার জন্য কিছু প্রিপারেশন নেই। ইলিশ মাছটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখি বরফটা ছাড়ার জন্য। এখানে বাংলাদেশি এবং ইন্ডিয়ান গ্রোসারি স্টোরগুলোতে এশিয়ান প্রায় সব ধরনের মাছই পাওয়া যায়, কিন্তু আমাদের ঘরে ইলিশটাই বেশি খাওয়া হয়ে থাকে। মাছটা ছাড়তে যেহেতু অনেকক্ষণ সময় লাগবে, চলুন ততক্ষণে আপনাদেরকে দেখাই নিউট্রিজনার কি কি প্রোডাক্ট আজকে কিনলাম। এটা হচ্ছে নিউট্রিজনার হাইড্রোবুস্ট জেল ক্রিম। এটা এই কোম্পানির একটা ওয়াটার বেসড প্রোডাক্ট। আমার মতো যাদের অয়েলি প্রোডাক্ট ব্যবহার করতে অসুবিধা হয়, তারা এই ধরনের ওয়াটার বেসড প্রোডাক্ট অনায়াসে ব্যবহার করতে পারেন। আর এটা হচ্ছে নিউট্রিজিনার হাইড্রোবুস্ট প্লাস গ্লাইকোলিক অ্যাসিড ওভারনাইট পিল, যেটা আমার রাতের স্কিন কেয়ারের একটা অন্যতম প্রোডাক্ট। আমার স্কিন কেয়ারের জন্য আমি সাধারণত নিউট্রিজিনার প্রোডাক্টগুলোই বেশি ব্যবহার করে থাকি, কারণ এতে অয়েলি ভাবটা খুবই কম থাকে এবং পানির পরিমাণটাই বেশি থাকে। এই যে দেখতে পাচ্ছেন মাছটার ফ্রোজেন ভাবটা অনেকটাই চলে গেছে। এখন এটাকে কেটে নিচ্ছি। খুব বেশি নরম হয়ে গেলে এই ধরনের ফ্রোজেন মাছগুলো কাটতে অনেকটা অসুবিধা হয়। একটু ফ্রোজেন অবস্থায় যদি কাটা যায়, তাহলে মাছগুলো ধরতে, কাটতে এবং পিস করতে অনেকটা সুবিধা হয়। সত্যি কথা বলতে কি, আমেরিকায় আসার পরে যত ইলিশ মাছ খেয়েছি, বাংলাদেশে থাকতে সারা জীবনেও মনে হয় এতগুলো ইলিশ মাছ খাওয়া হয়নি এবং এত বড় বড় ইলিশ মাছ খাওয়া হয় নাই। এই ধরনের মাছগুলো দেখলে আমার কি মনে হয় জানেন, এই সমস্ত বড় বড় মাছগুলোকে যেন এই ধরনের কান্ট্রিগুলোতে পাঠিয়ে দেয়। দেশে থাকতে এত বড় বড় মাছগুলো যেন আমরা দেখতামই না। আমার মাছগুলো কাটা ধোয়া শেষ, এখন মূলা শাকগুলোকে বেছে নিচ্ছি। মূলাগুলোকে কাটতে গিয়ে বুঝলাম আরও বেশ কিছুদিন আগেই আমার এগুলোকে তোলা উচিত ছিল। মনে হচ্ছে মূলাগুলোর ভিতরে আঁশ হয়ে গেছে। তবে যাই হোক, নিজের বাগানে কেমিক্যাল মুক্ত সবজি আসলেও স্বাস্থ্যকর, তাই না? এখানে আমি মূলা শাকগুলোকে লবণ, মরিচ, রসুন, পেঁয়াজ দিয়ে একটু হালকা সিদ্ধ করে নিচ্ছি। আর এই সাইডে আমি ইলিশগুলোকে ভেজে নিচ্ছি মূলা আর আলু দিয়ে ইলিশের একটা ঝোল তরকারি রান্না করার জন্য। শাকটা সিদ্ধ করা শেষ, এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। ইলিশ ভাজিগুলোকে নামিয়ে নেবার পর ওই তেলের মধ্যেই আমি সবজিগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আসলে আমরা যে রান্নাই করি না কেন, সব রান্নাতেই প্রচুর পরিমাণে তেলের ব্যবহার করে থাকি। সেটা মোটেও স্বাস্থ্যকর না। আমি এখানে ব্যবহার করছি ব্লেন্ডেড অয়েল, যেখানে 75% সয়াবিন অয়েল এবং 25% আছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। তবে আমাদের যে খাবারের হ্যাবিটস, সেগুলো রান্না করতে গেলে 100% অলিভ অয়েল দিয়ে রান্না করা আমার পক্ষে হয়তো কখনোই সম্ভব হবে না। এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ, রসুন, মরিচ, লবণ, হলুদ আর ইলিশের কিছু অংশ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম আমি কুচানো আলু, যেটাকে আমি মূলা শাক দিয়ে ভাজি করব। আর এই পাশের এই নতুন প্যানটায় তেলটা যখন বেশ গরম হয়ে এলো, তখন দিয়ে দিলাম জিরা, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, মরিচ আর হলুদ।
আলুটা একটু বেশ ভাজি হয়ে গেলে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা মূলা শাকগুলো। শাক ভাজিতে আর কিছু দিতে হবে না, এখন শুধু মাঝে মাঝে নাড়াচাড়া করলেই হয়ে যাবে। এখন এই ঝোল তরকারির জন্য এখানে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম একটু গরম পানি, তারপর দিলাম কিছুটা লবণ আর সাথে জিরার গুঁড়া। তারপর মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিলাম। মশলাগুলো কষানো হয়ে গেলে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা সবজিগুলোকে, তারপর আরেকটু কষিয়ে দিয়ে দিলাম গরম পানি ঝোলের জন্য। ঝোলটা অনেকটা ফুটে কমে এসেছে, সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। এদিকে শাক ভাজিটাও হয়ে এসেছে, এটাকে ঢেকে চুলাটা অফ করে রেখে দিলাম। এখন নিজে নিজেই সফট হয়ে আসবে। ইলিশের ঝোল তরকারি রান্নাও শেষ প্রায়। এখানে আমি কিছু কাঁচা ঝাল আর ধনেপাতা কুচানো ছড়িয়ে দিলাম। আজকের এপিসোডটি এখানেই শেষ করছি। কথা হবে নতুন কোনো এপিসোডে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।